যখন কোনো একটা বিশেষ অংশে বা বিশেষ একটা সেকশনে যখন একটা সমস্যা তৈরি হয় বা যখন কিছু অসামাজিক কাজকর্ম হয়, সেটা কিন্তু আস্তে 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 সমগ্র সিস্টেমকেই আঘাত করে। আমরা আগে আমাদের ধারণা ছিল যে এই যে মেডিকেল কলেজগুলো আছে, মেডিকেল কলেজগুলোতে সুস্থভাবে শিক্ষা হয়, উপযুক্ত পরিকাঠামো, উপযুক্ত শিক্ষক ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু এই অভয়া মৃত্যুকে কেন্দ্র করে যখন আমরা দেখলাম, বিশেষ করে শিক্ষা মানে মেডিকেল শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে বিশেষ করে জুনিয়র ডাক্তাররা একটা আন্দোলন সংগঠিত করলেন অভয়ার নৃশংস মৃত্যুকে কেন্দ্র করে। এবং এই আন্দোলনটা করতে গিয়ে আমরা যা দেখতে পেলাম যে প্রত্যেকটি মেডিকেল কলেজ, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান যে অবস্থায় রান করছে, সেখানে শিক্ষক নাই, সেখানে ঠিকমতো পরিকাঠামো, যে দৈন্য দশায় চলছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। অনেকটাই আমরা বুঝতে পারলাম যে মেডিকেল শিক্ষা, যে শিক্ষা সর্বোচ্চ স্তরের শিক্ষা, যে শিক্ষা মানুষের জীবন, মানুষের সুস্থতা ইত্যাদি নিয়ে ব্যবস্থা ইত্যাদি করে, সুস্থতার দিকে মানুষকে এগিয়ে নিয়ে যায়, সেখানে দেখলাম প্রচন্ড পরিকাঠামোর অভাব, শিক্ষকের অভাব, পরিকাঠামোর অভাব ইত্যাদি ইত্যাদি অভাবগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং আমি খুব বেশি কিছু বলবো না। এবং আমরা আরেকটা পয়েন্ট আমি এখানে বলতে যাচ্ছি যে আমরা সমাজের যে অবস্থা আমরা দেখছিলাম বা দেখছি এখন, সেখানে দেখছিলাম যে মানুষ প্রচন্ডভাবে স্বার্থপর হয়ে যাচ্ছে। প্রচন্ডভাবে মানুষ স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া বেশিরভাগ মানুষই আর অন্য কিছু দেখত না। কিন্তু এই অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে যে আন্দোলন, ডাক্তারদের আন্দোলন এবং সর্বোপরি সমগ্র মানুষের বিভিন্ন বিভাগে, সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চশিক্ষিত সমস্ত মানুষ যেভাবে এই নৃশংস হত্যাকাণ্ড তথা নৃশংস কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারিকে ফাঁস করতে গিয়ে বা সেই কেলেঙ্কারিকে বিরুদ্ধে বলতে গিয়ে তারা সমবেত হলো একটা জায়গায়। এবং সেইখানে বিভিন্নভাবে 1 মাসের বেশি হলো আজকে যে আন্দোলনটা চলছে। এই আন্দোলন আমাদের দেখিয়েছে যে আমরা মানুষকে যতটা স্বার্থপর মনে করতাম, যে মানুষ নিজের কথাই একমাত্র ভাবে, অন্যের কথা ঠিক মতো ভাবে না। কিন্তু আমরা বিশ্বব্যাপী এই যে আলোড়ন, এই আলোড়ন থেকে আমরা শিক্ষা নিলাম যে না, মানুষ যখন দরকার পড়ে, যতটাই মানুষ ভরপুর হোক না কেন, যতটাই মানুষ ঘরে বসে টিভি দেখা ইত্যাদির অভ্যস্ত হোক না কেন, মানুষ কিন্তু যখন সমাজে একটা প্রচন্ড সংকট তৈরি হয়, সমাজে যখন একটা অচলাবস্থা তৈরি হয়, সেই অচলাবস্থা তৈরি হলে মানুষ কিন্তু জাগ্রত হতে জানে, মানুষ কিন্তু এটার বিরুদ্ধে আন্দোলন করতে জানে। এটা আমরা আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বের মানুষ এটা কিন্তু দেখিয়ে দিয়েছে। ফলে এবং এছাড়াও আস্তে আস্তে আমরা দেখব যে অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেমন সাধারণ যে শিক্ষা ব্যবস্থা, সায়েন্স, আর্টস ইত্যাদি ইত্যাদি, সেই শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামো, সেই পরিকাঠামোগুলো কিন্তু খুব দৈন্য দশায় হচ্ছে। এবং আদর্শ মানুষ হওয়ার জন্য, আদর্শ ব্যক্তি, একটা উন্নত ধরনের মানুষ হওয়ার জন্য যেভাবে যে আয়োজন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকা দরকার, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের অভাব, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইনফ্রাস্ট্রাকচারের অভাব, ফলে এইসব অভাবগুলো কিন্তু আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছে। ফলে আমরা জানি আন্দোলনের একটা পর্যায়ে চলছে, সুপ্রিম কোর্ট আছে, আমাদের রাজ্য সরকার আছে, তো এগুলো সম্পর্কে আমাদের কিন্তু সন্দেহ নানানভাবে দেখা যাচ্ছে।
সুপ্রিম কোর্ট নিয়ে আমাদের একটা সমস্যা সন্দেহ অলরেডি আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে আছে। আমরা রাজ্য সরকার নিয়েও আমাদের কিছু সন্দেহ আমরা আছে, অবশ্যই আছে। হ্যাঁ, সেটা সম্পর্কে আমরা সচেতন এবং এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য মানুষের আন্দোলন, মানুষের সংগ্রাম, মানুষের ঐক্যবদ্ধ বিক্ষোভ একমাত্র পারে ভোট, সরকার ইত্যাদিকে সঠিক রাস্তায় চালিত করতে। কেননা বিভিন্ন স্পেয়ারে, সমাজের বিভিন্ন অংশে যে দুর্নীতি বাসা বেঁধেছে, এই দুর্নীতিটিকে নীতি নৈতিকতার বই পড়ে কিন্তু শেখানো যাবে না। আমি বললাম বইয়ে লেখা আছে এই কাজ ভালো, এই কাজ মন্দ, এটা আমি বললাম, কিন্তু বাস্তবে আমি কাজে লাগালাম না। কিন্তু এই যে মাঠে ময়দানে মানুষ নেমেছে, মাঠে ময়দানে মানুষ অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলছে, আন্দোলন করছে, রুখে দাঁড়াচ্ছে, এর ফলে কিন্তু মানুষের মনে একটা নৈতিকতার জন্ম দিচ্ছে। সেই নৈতিকতা হলো পজিটিভ নৈতিকতা। এইটা ইন দ্য লং রান কোনো না কোনো ভাবে সমাজের উপকার করবে বলেই আমার ধারণা। আমরা আমাদের খুবই আশা যে এই আন্দোলনের মাধ্যমে আমরা জনতার যে রূপ দেখলাম, সাধারণ মানুষের যে রূপ আমরা দেখলাম, এখানে আমাদের সদর্থক চিন্তা ভাবনা করার পক্ষে খুবই উপযোগী। কেননা মানুষের যে গুণাবলী থাকা দরকার, একটা মানুষ আদর্শ একটা মানুষ বলতে গেলে যে গুণাবলী মানুষের থাকা দরকার, আমাদের মনে হচ্ছিল যেন সেই গুণাবলীগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমাদের মনে হচ্ছিল যেন মানুষ প্রচন্ড স্বার্থপর হয়ে গেছে। কিন্তু এই অভয়ার মৃত্যু, একজন অভয়া নিজের প্রাণ দিয়ে, প্রাণ দেন নাই, প্রাণ হরণ করা হয়েছে, সেটা অন্য কথা। কিন্তু এর মাধ্যমে যে শিক্ষাটা আমাদেরকে দিয়ে গেল, যে আমরা যদি সমাজ বদ্ধভাবে, আমরা যদি সমগ্র মানব সমাজকে নিয়ে এই পৃথিবীটাকে সুন্দর করার চেষ্টা না করি, এই পৃথিবীটাকে বাসযোগ্য করার চেষ্টা না করি, তাহলে কিন্তু আমাদের পদে পদে আমাদের নানান রকম সমস্যা, নানান রকম বিপদ, নানান রকম অত্যাচার আমাদেরকে কিন্তু সইতে হবে। ফলে এইটা কিন্তু একটা সামাজিক মেসেজ, সমাজের প্রতি একটা মেসেজ অভয়া তার মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণ করে দিয়ে গেল যে সমাজটা একা মানুষ বাঁচতে পারে না, একা মানুষ ঠিকভাবে বাঁচতে পারে না, একা মানুষ সৎভাবেও বাঁচতে পারে না। সৎভাবে বাঁচতে হলে, মানুষ হয়ে বাঁচতে হলে মানুষকে সংঘবদ্ধ হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে এবং যে কোনো স্পেয়ারে হোক, যে কোনো সমাজে, যে কোনো ক্ষেত্রে হোক, সেখানে কিন্তু আন্দোলন একমাত্র পথ। ভালোবাসা নিবেদন, আবেদন নিবেদন ইত্যাদিতে কিন্তু মানুষ তার অধিকার, মানুষ তার ন্যায্য পাওনা বুঝে নিতে পারবে না। আমি শেষ করছি এই বলে সবাইকে ধন্যবাদ, উদ্যোক্তাদের ধন্যবাদ আমাকে রাখার জন্য। আবার সবাইকে ধন্যবাদ, মাননীয় সভাপতিকে ধন্যবাদ। থ্যাংক ইউ। সরকার, আমার বাড়ি দুর্গানগর। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন একজন সুনাগরী, ইসলামপুরে দুর্গানগরে তার বাড়ি, বীরেন্দ্র সরকার মহাশয়। তার কাছে আমাদের প্রথম প্রশ্ন, আচ্ছা বীরেন্দ্রবাবু, এই যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলছে, আপনি অবশ্যই জানেন, এই আন্দোলনটা কি সঠিক পথে চলছে বলে আপনার মনে হয়? সঠিক, এটা আমি সঠিক লিখেছি। আচ্ছা, মানে জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা আপনি বলতে সঠিকভাবেই চলছে? সঠিকভাবে চলছে। আরেকটা বিষয় এখানে রয়েছে যে এই জুনিয়র ডাক্তাররা আপিল করেছেন, আবেদন করেছেন সাধারণ মানুষকে, তারা যেন, মানে সাধারণ মানুষও যেন তাদের আন্দোলনে যোগ দেয়। এই বিষয়ে আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি যোগ দিব, আমার মত, আমি এখানে যোগ দিব। এটা আন্দোলন করবো এর সাথে। আর দ্বিতীয় প্রশ্নটা যেটা আমাদের রয়েছে, আরজি করের ঘটনা নিয়ে রাজ্য পুলিশ এবং সিবিআই যে মানে ভূমিকা, তদন্তের ভূমিকা, এই বিষয়ে কি আপনি সন্তুষ্ট? রাজ্য পুলিশ ব্যর্থ,
আচ্ছা সিবিআই তদন্ত ধীর গতিতে চলছে। আচ্ছা, এটা আরো তাড়াতাড়ি হওয়া তাড়াতাড়ি দরকার আমার মতে। ধন্যবাদ আপনাকে। আরো প্রশ্ন, যেটা আমাদের তৃতীয় প্রশ্ন ছিল, যে যেভাবে শুনানি চলছে, এই শুনানির প্রতিক্রিয়া নিয়ে আপনি কি মনে করেন যে প্রতিটা শাস্তি পাবে? না, আমার মনে শাস্তি পাবেন, এর আগে ওদের ছিল শাস্তি পাইলেন, এটাও শাস্তি পাবে না বলে আমার ধারণা। যেভাবে তদন্ত চলছে, আচ্ছা, মনে হচ্ছে না শাস্তি পাবে? মনে হচ্ছে না শাস্তি পাবে। আচ্ছা, এই বেশ একটা চতুর্থ প্রশ্ন, যে এই আন্দোলনটা ভবিষ্যতে কিভাবে করলে, যেভাবে প্রজেক্ট থাকবে এটাকে চেঞ্জ করতে হবে, এই বিষয়ে আপনার কি কিছু কথা বলবেন? এটা পরিস্থিতির উপরে চেঞ্জ করতে হবে। আগামীতে পরিস্থিতি কি আছে, রাজ্য সরকার যেটা শুরু করেছে হ্যাঁ, তার পরিস্থিতিতে আমরা এরপরে বিকল্প ব্যবস্থা নিব, এইটা আমার ধারণা। অনেক ধন্যবাদ আপনাকে। সবাইকে আপনাদের সমাজে যে সভা আয়োজন করা হয়েছে, এটা এখানে বক্তব্য রাখার জন্য বলা হয়েছে আমাকে। তো এই সভাটা মোটেও কোনো হাততালি ঘুরানোর সভা নয়, এটা কোনো হাততালি ঘুরানোর সভা নয়, একটি মর্মান্তিক নৃশংস হত্যাকাণ্ড। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা ইসলামপুরের নাগরিক সমাজে ঐক্যবদ্ধ হয়েছি। এই নাগরিক সমাজ ঐক্যবদ্ধ হওয়ার একটি কারণ, আমরা যে ঐক্যবদ্ধ হয়েছি তার একটি কারণ, নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। বিষয়টা আমাদের বোধহয় ঐক্যবদ্ধ হওয়ার খুব প্রয়োজন হয়ে পড়েছিল। যেভাবে আমাদের রাজ্য তথা দেশ দুর্বৃত্তদের দ্বারা পরিবৃত্ত হয়েছে, দুর্বৃত্তদের দ্বারা অ্যারেস্টেড না হলে সবচেয়ে একটি সুরক্ষিত জায়গা, সবচেয়ে একটি নির্ভরযোগ্য জায়গায় এই নৃশংস হত্যাকাণ্ড, এই নৃশংস হত্যাকাণ্ড প্রমাণ করে দিয়েছে এবং আমাদের পথ দেখিয়েছে অভয়া যে নাগরিকদের ঐক্যবদ্ধ হতেই হবে। নাগরিক অর্থাৎ রাষ্ট্রের তৃতীয় শক্তিশালী স্বর, নাগরিক ঐক্য। এই নাগরিক ঐক্যকে ঐক্যবদ্ধ করবার জন্য এই নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা যে ঐক্যবদ্ধ হতে পেরেছি, এই কারণে অভয়াকে পুলিশ, অভয়াকে আমরা শহীদ বলছি, অভয়াকে আমরা বিপ্লবী বলছি। কারণ তার পথ অনুসরণ করে তার দেখানো পথে বঙ্গবাসী, ভারতবাসী তথা বিশ্ববাসী আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা কি চাইছি? আমরা বিচার চাইছি, এই ন্যায্য বিচার। আমরা কি চাইছি? রাষ্ট্রের মেরুদণ্ডের জায়গায় থাক। আমরা কি চাইছি? রাষ্ট্রের মস্তিষ্ক সচল হোক, রাষ্ট্র সত্যকে দেখতে শিখুক, আমরা এটাই চাইছি। সেই কারণে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এই সভাগুলো মোটেও কোনো হাততালি ঘোরানোর সভা নয়। আমরা প্রচন্ড দুঃখিত এবং আমরা প্রচন্ড একটা কষ্টের মধ্য দিয়ে চলেছি। শুধু পরিশেষে একটি কথাই বলব, আপনাদের রাস্তায় নানার সাহস যোগাবে ভারতের সংবিধানে 19 নম্বর পরিচ্ছেদ। এই 19 নম্বর পরিচ্ছেদ সকলের হাতে এই মুঠোযন্ত্রটা আছে, এখান থেকে বের করে 19 নম্বর পরিচ্ছেদটা আপনারা দেখুন। 19 নম্বর পরিচ্ছেদ যদি ভালোভাবে গ্রহণ করেন, নাগরিক সমাজের রক্ষা কবচ এই 19 নম্বর পরিচ্ছেদ। এই 19 নম্বর ধারাটা আপনারা প্রত্যেকে অধ্যয়ন করুন এবং সাহসের সঙ্গে রাস্তায় নামুন। নাগরিক ঐক্য জিন্দাবাদ, নাগরিক ঐক্যের প্রতি অনেকে বলবে নো হাততালি, এগিয়ে চলুন, এই বলে আমি শেষ করছি। বিচার যত কম করাবে, বিচার যত কম করাবে, বিচার যত কম করাবে, বিচার যত কম করাবে, we run, we run, we run, we run, রাষ্ট্রীয়, রাষ্ট্রীয়, সব মানুষের এক ঈশ্বর, সব মানুষের এক ঈশ্বর, সব মানুষের এক ঈশ্বর, বিশ্ব জুড়ে এক ঈশ্বর।
স্বর দেশ জুড়ে একই স্বর we want justice for এই বিচার যত কম করাবে এই বিচার যত কম করাবে আমার বোনের রক্ত আমার বোনের রক্ত আমার বোনের রক্ত we want justice for নমস্কার সবাইকে। আমি জয়িতা দত্ত, ইসলামপুর সুপার স্পেশালিটি হসপিটালের একজন নার্সিং স্টাফ। তো আপনারা সবাই জানেন আজকে প্রায় 1 মাসের বেশি হতে চললো, এখনো পর্যন্ত যে জঘন্য ঘটনাটা হয়েছে তার কোনো রকম রায় বেরোয়নি। শুধুমাত্র একজন দোষীকে সামনে রেখে তাকে জেলে ঢুকিয়ে যে জিনিসটা চালানো হচ্ছে, মানে তার উপর দিয়ে পুরো জিনিসটা চালিয়ে দেওয়া হচ্ছে যে সেই রেপ অ্যান্ড মার্ডার পুরোটা করেছে। কিন্তু এখানে সমস্তটা সবাই জানে যে একজনের পক্ষে যেভাবে অভয়াকে রেপ অ্যান্ড মার্ডার করা হয়েছে একজনের পক্ষে এটা সম্ভব না, সেটা সবাই জানে। আর সেজন্য যতটা দেরি হবে জাস্টিসে সেটা মনে হয় আমাদের জন্যই সব থেকে বাজে। কারণ আমরা যারা মহিলারা নিজেদের ঘর সামলে নিজেদের সংসার সামলে ডিউটি করছি, ইভেন আমরা যারা হসপিটাল, শুধু হসপিটাল না প্রাইভেটও এরকম অনেক কোম্পানিজ আছে যেখানে হচ্ছে নাইট শিফটে ডিউটি করতে হয়, সেখানটাতে আমরা নিরাপত্তার মানে দাবিটা রাখছি। কারণ আমরা আগে মানে আমি বলতে পারি আমার দিক থেকে যে যখন আমি ডিউটিতে যেতাম হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, এরকম অনেক সময় হয়েছে রাস্তায় লাইট নেই, রাস্তা দিয়ে হয়তো ভয়ে ভয়ে যাচ্ছি, কিন্তু এটুকু আশা থাকতো যে হয়তো পৌঁছে যখন আমি হসপিটাল ক্যাম্পাসে ঢুকলাম সেখানে গিয়ে আমি সেফ। কিন্তু আজকে হসপিটাল ক্যাম্পাসের ভেতরে ইভেন রেস্টরুমের ভেতরে একটা মেয়েকে যেভাবে রেপ অ্যান্ড মার্ডার করা হলো সেটা খুবই জঘন্য এবং নিন্দনীয় ঘটনা। এখানে আমাদের সিকিউরিটিটা কোথায়? মহিলাদের সিকিউরিটি কোথায়? আমি নিজে একজন হসপিটালের স্টাফ হয়ে সেই কথাটা বলতে আমার লজ্জা হচ্ছে যে একজন হসপিটালের ভেতরে একজন হসপিটালের স্টাফের এরকম হলো। আজকে একজন ডাক্তারের সাথে এটা হয়েছে, কালকে যে একজন নার্সিং স্টাফ বা গ্রুপ ডি মহিলা যারা কাজ করেন বা সিকিউরিটি মহিলা যারা কাজ করেন তাদের সাথে যে এরকম একটা ঘটনা হবে না তার কোনো কিন্তু মানে সেটার কেউ মানে বলতে পারবে না যে এটা হবে না। আজকে আগে হয়তো রাস্তা দিয়ে লোকজন যেত, ইভটিজিং, মোলেস্টেশন এ সমস্ত কিছু হতো, সেটা রাস্তায় হতো, কিন্তু এখন সেটা একটা হসপিটালের ভেতরে যেখানে মেডিকেল কলেজ সেখানে সব সময় সিকিউরিটি প্রেজেন্ট, সমস্ত হসপিটাল যেখানে সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে রাখা থাকে সেরকম একটা জায়গাতে এত জঘন্য একটা ঘটনা, কিন্তু আজ পর্যন্ত সেটার কোনো রকম বিচার হয়নি। এখনো পর্যন্ত সবাই এটাই দেখিয়ে যাচ্ছে যে সেই সঞ্জয় রায় নাকি সেই ঘটনাটা করেছে, কিন্তু একা সঞ্জয় রায়ের পক্ষে সেই জিনিসটা করা সম্ভব না। একটা মেয়েকে যেভাবে মারা হয়েছে, তার শরীরে 100টার উপরে ক্ষত, যেভাবে তার পেলভিক বোন ফ্র্যাকচার করা হয়েছে, যেভাবে তার পাটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্র্যাকচার ছিল, মানে বলতে আমার কষ্ট হচ্ছে যে আমি একজন মহিলা হয়ে এই জিনিসগুলো সহ্য করতে পারছি না। জানি না সবাই কিভাবে এটাকে সহ্য করছে। সেজন্য সবার কাছে এটাই আশা রাখবো, আপনারা এই আগুন নিভতে দিবেন না। যতদিন না বিচার পাচ্ছি আমরা, যতদিন না আমরা মহিলারা নিজেদের কাজের জায়গাতে নিরাপত্তা পাচ্ছি, রাস্তা দিয়ে চলতে গেলে নিজেদের নিরাপত্তা পাচ্ছি, যেভাবে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে মোলেস্ট করা হয় রাস্তায়, যেভাবে তাদের সাথে শ্লীলতাহানি করা হয়, কেন হবে এটা? রাস্তাটাকে শুধুমাত্র পুরুষদের জন্য, আর মহিলাদের শরীরটা পুরুষদের নির্যাতনের জায়গা না। এই জিনিসটা আমাদের সবাইকে বুঝতে হবে। সেজন্য দরকার ছোট থেকে অ্যাডোলেসেন্স টাইম থেকে তাদেরকে সেক্স এডুকেশন দেওয়া। আমাদের শিক্ষাটাকে শিক্ষার যে মধ্যবিত্ত পর্ষদ বা শিক্ষার যে সিলেবাস আছে সেখানে সেক্স এডুকেশন থাকাটা অনেকটা জরুরি। ছোট থেকে প্রতিটা ছেলে এবং
এগুলিকেও চেঞ্জ করতে হবে। এই বলে বক্তব্য শেষ করছি। আজ 14ই সেপ্টেম্বর আমরা এই নতুন বাস টার্মিনাসের জনতার যে এজলাসের আয়োজনে সমবেত হয়েছি আর.জি. কর মেডিকেল কলেজের খুন এবং ধর্ষণের বিচারের দাবিতে। এই আর.জি. কর মেডিকেল কলেজের খুন ধর্ষণের যে ঘটনা তা আমরা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ধরনের পত্র পত্রিকা আমরা সবাই অবগত আছি এই ঘটনা সম্পর্কে। কিন্তু একটা কথা আমাদের গভীরভাবে প্রত্যেকটা মানুষের মনে নাড়া দেয়, আজকে আর.জি. করের খুন ধর্ষণ কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকে যদি আমরা সমাজের এই অপরাধমূলক কাজ দেখি, আর.জি. কর ঘটনার আগেও প্রচুর হয়েছে এবং আর.জি. কর ঘটনার পরেও হয়েছে। এই আর.জি. কর মেডিকেল কলেজের যে ভয়াবহ হত্যালীলা এবং হত্যাকাণ্ড, এটা মানুষের মধ্যে জমে থাকা সমাজের অবক্ষয়িত অবদমিত মনের একটা স্ফুলিঙ্গ। যেভাবে আর.জি. কর মেডিকেল কলেজের কর্মরত অবস্থায় এবং এর আগে আমাদের যে নার্স তিনি বললেন যে এত সুরক্ষিত জায়গায় মানুষ এরকম ভাবে যে হত্যা এবং ধর্ষণ হতে পারে, সেটা অন্তত পক্ষে আমাদের ভারতবর্ষের কোনো নাগরিক ভাবতে পারেনি। এর আগে যে খুন ধর্ষণ হয়েছে রাস্তাঘাট পথে সমস্ত জায়গায়, কিন্তু এরকম একটা সুরক্ষিত জায়গায় যে খুন ধর্ষণ হতে পারে, এটা ছিল মানুষের ভাবনার অতীত। তাই যখন আমরা নাগরিক সমাজ দেখলাম আমাদের চোখের সামনে চিৎকার করে কোন সাড়া না পেয়ে একজন আমাদেরই মতো ঘরের বোন, আমাদেরই ঘরের মেয়েদের মতো একজন মেয়ে যখন ধর্ষিতা হলো, তখন কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের নাগরিক কিন্তু জেগে থাকতে, চুপ করে থাকতে পারেনি। তারা দেখলো বা আমরা দেখলাম আজকে এরকম জায়গায়, একটা সুরক্ষিত জায়গায়, এরকম একটা কর্মরত অবস্থায় যখন একজন ভারতবর্ষের নারী, একজন পশ্চিমবঙ্গের নার্স যখন সুরক্ষিত হতে না পারে, তবে আমাদের ঘরের মেয়েদের, মা বোনেদের সুরক্ষা কোথায়? তাই আন্দোলন, এই লড়াই শুধু আর.জি. করের মেডিকেল কলেজের সেই অবহেলার জন্য নয়, এই লড়াই হচ্ছে ভারতবর্ষ সহ আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নারীর সুরক্ষার দাবিতে লড়াই। আর যদি বলি এই জুনিয়র ডাক্তারদের লড়াই, এটাও ভুল। জুনিয়র ডাক্তাররা আমাদের সামনে একটা আন্দোলনের পথ খুলে দিয়েছে। তাই আমরা দেখলাম এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গের যখন নারীরা, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরের মা বোনেরা 14ই আগস্ট যে রাত জাগার কর্মসূচি নিলেন বললে ভুল হবে, কর্মসূচি নিতে বাধ্য হলেন। কারণ সেই মেডিকেল কলেজের যিনি অভিভাবক, তিনি যে মন্তব্য করলেন, কেন একাই মেয়েরা গেল রেস্ট নিতে, ভাবা যায় তাহলে এই পশ্চিমবঙ্গের মা বোনেরা প্রশ্ন, মা বোনেদের মনে তো প্রশ্ন স্বাভাবিক, কেন রাতে কি মেয়েরা একাই চলাফেরা করতে পারে না? রাতটা কি মেয়েদের নয়? তাই এই যে একটা ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হলো 14ই
বাহিনীর রাত জাগা। এই 14 আগস্টে রাত দখল করা কর্মসূচিতে যখন আরজিকর মেডিকেলের ধর্ণা মঞ্চে দুষ্কৃতীরা আচমকা আক্রমণ নামিয়ে নিয়ে আসলো, সেই প্রশাসন থাকাকালীনই এই আক্রমণ আমরা সোশ্যাল মিডিয়া সহ ফেসবুক, হোয়াটসঅ্যাপে দেখলাম সেই দুষ্কৃতীদের মুখচ্ছবি। অথচ আজকে বিচার ব্যবস্থায়, আজকে সিবিআই তদন্তে তারা নাকি কোনো প্রমাণ খুঁজে পাচ্ছে না। আরো একটা বিষয়, আরজিকর ঘটনার সেই বীরত্বমান দেহ দেখে যখন আমরা প্রত্যেকে এক নজরে বলে দিতে পারি এটা খুন এবং ধর্ষণ, সেখানে প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ যে একটা আত্মহত্যা বলে ধামাচাপা দিতে চাইল, তাহলে এটা কেন বলো? সিবিআই যদি এটাও ধরা দরকার, তাহলে আজকে এই সমস্ত প্রমাণ কোনো প্রমাণ নয়। আজকে ডাক্তাররা যে কর্মবিরতিরা ডাক দিয়েছে, তারা যে কর্মবিরতি করছে, আজকে এই কর্মবিরতিরা কি অন্যায়? তাহলে যারা ধর্ষণটাকে, খুনটাকে ধামাচাপা দিতে চাইল, তারা কি অন্যায়কারী না? যারা প্রমাণ লোপাটের জন্য সেই বিল্ডিংটাকে ভেঙে দিতে চাইল, তারা কি প্রশাসন সিবিআই চোখে অন্যায়কারী না? এখানেই তো আমাদের নাগরিকদের প্রশ্ন। তাই বন্ধুগণ, আজকে এই যে জুনিয়র ডাক্তাররা যেখানে 5টা মূলত তারা দাবিতে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসতে চাইছে, সে আলোচনায় বসতে আমাদের সরকারের ভয় কোথায়? সে আলোচনায় যে তারা বলছে আমরা যারা জুনিয়র ডাক্তাররা আন্দোলনে আছি, সেরকম রায় দিয়েছেন। আমি খুব অল্প সময়ের মধ্যে এগুলো দ্রুত করছি এবং তারপরেই আমাদের যে সমস্ত বিচারক মন্ডলী এখানে রয়েছেন, সেই জুরিগণের মূল্যবান মতামতের পরেই, তাদের রায়ের পরেই আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত হবে। এই মতামতটি দিয়েছেন, রায়টি দিয়েছেন জয়িতা দত্ত। উনি লিখেছেন, এই আন্দোলন সবার বাড়িতে মা, বোন, বউ রয়েছে, তাই এই আন্দোলনে সকলকে যোগ দিতেই হবে। দ্বিতীয়ত, পুলিশ or CBI, everyone are corrupted. They all are busy in hide and truth. Delayed is injustice, is denied injustice. 3 নম্বর পয়েন্টে উনি লিখেছেন, আশা রাখছি সুপ্রিম কোর্টের উপরে, তবে কতটা কি হবে জানি না। চতুর্থত উনি লিখেছেন, যতদিন না সুবিচার পাওয়া যাবে এই আগুন নিভতে দেওয়া যাবে না, আন্দোলন চালিয়ে যেতে হবে। ধন্যবাদ জয়িতা দত্তকে। বিচারকগণ চাইলেও সেটা পড়ে দেখতে পারেন। এবার গীতা সরকার রায় দিয়েছেন খুবই সংক্ষিপ্ত আকারে। উনি প্রথম প্রশ্ন উত্তর বলেছেন, হ্যাঁ অবশ্যই সামিল হওয়া প্রয়োজন, অর্থাৎ এই আন্দোলনে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে আমাদের সাধারণ মানুষকে অবশ্যই সামিল হওয়া প্রয়োজন। দ্বিতীয়ত উনি লিখেছেন যে রাজ্য পুলিশ এবং সিবিআই এর ভূমিকা, এতে উনি সন্তুষ্ট নন এবং খুব ধীর গতিলয়ে চলছে। তৃতীয়ত উনি লিখেছেন, গীতা সরকার লিখেছেন যে যেভাবে শুনানি হচ্ছে তাতে গীতা সরকার মনে করেন না যে এতে দোষীরা শাস্তি পাবে। এবং চতুর্থত উনি বলছেন সকলকে একত্রে পথে নামতে হবে। এটা লিখেছেন, রায় দিয়েছেন মাননীয়া গীতা সরকার। এবার আরো একজন মোনালি সাহা, যাই হোক উনি রায়টা দেননি, শুধু নাম লিখেছেন। এবারে বন্দনা ঘোষ লিখেছেন, হ্যাঁ
অবশ্যই আন্দোলনে সামিল হতে হবে। দ্বিতীয়ত উনি লিখেছেন যে সিবিআই এবং পুলিশের ভূমিকাতেও উনি সন্তুষ্ট নন, কারণ এটা খুবই ধীর গতিতে চলছে। তৃতীয়ত, এভাবে চলতে থাকলে দোষীরা ছাড়া পেয়ে যাবে। এবং চতুর্থত লিখেছেন সবাইকে একসঙ্গে পথে নামতে হবে, এটা লিখেছেন বন্দনা ঘোষ। এরপরে শুভ রানী ওরাও উনি লিখেছেন যে হ্যাঁ, জুনিয়র ডাক্তারদের সঙ্গে আমাদের সবাইকেই এই আন্দোলনে সামিল হতে হবে। দ্বিতীয়ত উনি লিখেছেন পুলিশ এবং সিবিআই এর ভূমিকায় উনি সন্তুষ্ট নন, কারণ এটা ধীর গতিতে চলছে। তৃতীয়ত উনি লিখেছেন যে যেভাবে শুনানি চলছে তাতে উনি সন্তুষ্ট নন, কারণ এতে দোষীরা ছাড়া পেয়ে যাবে। এবং শুভা রানী ওরাও উনি চতুর্থ লিখেছেন সবাইকে একত্রে পথে নেমে আন্দোলন করতে হবে। এবারে ঝুম্পা দাস লিখেছেন উনিও এই আন্দোলনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামিল হওয়ার পক্ষে মতামত দিয়েছেন এবং সিবিআই এবং রাজ্য পুলিশের ভূমিকাতেও উনি সন্তুষ্ট নন, উনি বলেছেন একেবারেই ঠিক নয়। তৃতীয়ত লিখেছেন যেভাবে শুনানি চলছে এভাবে শাস্তি পাবে না, এভাবে চলতে থাকলে দোষীরা শাস্তি পেতে পারে না, এটা উনি লিখেছেন। চতুর্থত লিখেছেন দলমত নির্বিশেষে সকলকে আন্দোলনে সামিল হতে হবে, অর্থাৎ এই পর্যন্ত যারা যারা রায় দিয়েছেন সবাই কিন্তু মোটামুটি সবার উত্তর একই রকম চলে এসেছে। ঝুম্পা দাসও কিন্তু এর ব্যতিক্রম নন। এবারে বাসন্তী দাস লিখেছেন রায়গুলো শুনলেন, জনতার মতামত শুনলেন, এবার আপনার রায়টা আপনি জানাবেন। যে রায়গুলি ছিল তার মধ্যে প্রথম রায় যে আমাদেরকে লড়াই থাকতে হবে ময়দানে, না হলে এরপরে ঠিক মতন সবাই পার পেয়ে যাবে। তো আমাদেরকে লড়াই অবশ্যই থাকতে হবে এবং ডাক্তারদের সঙ্গ থাকতে হবে, তাদের লড়াইটা ন্যায্য। কারণ শুধুমাত্র কর্মক্ষেত্রে সুরক্ষিত না থাকলে এইভাবে যদি চলতে থাকে দুর্নীতি, শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি হয়নি, এখানে স্বাস্থ্য ক্ষেত্রেও দুর্নীতি চলছে। তাই আমাদেরকে অবশ্যই লড়াই তাদের সঙ্গে সঙ্গ দিতে হবে, না হলে আজ তাদের ঘটেছে পরবর্তীকালে আমাদেরও কর্মক্ষেত্রে যারা আছে তাদেরও এই একই ঘটনা ঘটতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ আমাদের এই জনতার এজলাসের বিচারক শিক্ষক দেবাশিস দাসকে। এবারে এই জনতার এজলাসের আরো একজন সম্মানীয় বিচারক ইসলামপুর কলেজের প্রফেসর মাননীয় কাজল বিশ্বাস মহাশয় এই জনতার এজলাসে তার রায় জানাবেন। বিভিন্ন ব্যক্তি যারা রায় দিয়েছেন তাদের মধ্য থেকে আমি বলবো একটা পয়েন্ট হচ্ছে আন্দোলনটা চালিয়ে যেতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আন্দোলন আরো বেশি করে বিশেষ বিশেষ দাবিগুলো নিয়ে আন্দোলনের দাবি আরো প্রশস্ত করতে হবে। কেননা আমরা জানি যে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন প্রতিষ্ঠানে যে সমস্ত অবস্থা চলছে সেই সমস্ত কিছু ইনক্লুড করে যদি আন্দোলন করা যায় তাহলে সেই আন্দোলন আরো বেশি জনতা দ্বারা গ্রাহ্য হবে এবং আন্দোলন আরো শক্তিশালী হবে। তবে বিচার না পাওয়া পর্যন্ত অবশ্যই আন্দোলন চালিয়ে যাওয়া উচিত। ধন্যবাদ শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়কে, প্রফেসর মহাশয়কে। এবারে এই জনতার এজলাসের আরো একজন সম্মানীয় অতিথি ইসলামপুর শহরের ইসলামপুর মহকুমার শ্রদ্ধেয় সাহিত্যিক সুজিত মন্ডল তার রায় দেবেন। নমস্কার। মনে হচ্ছে এই কয়েকজনের রায় এটা সকলেই আন্দোলন চালু দেওয়ার পক্ষে বলেছেন, কিন্তু এটা কয়েকজনের রায় নয়। আমার মনে হয় এই শহরে সংবেদনশীল প্রতিবাদী ইসলামপুরের সমস্ত নাগরিকেরই রায় এটা। মনে হচ্ছে কয়েকজন ব্যক্তি, কিন্তু এখানে যদি আরো হাজার হাজার ব্যক্তি থাকতেন
প্রত্যেকের রায় এটাই হতো যে নৃশংস হত্যাকাণ্ডে আমরা সুবিচার চাই। তো এই রায় বলে দিচ্ছে যে রাষ্ট্রের তৃতীয় শক্তিশালী স্বর, নাগরিক স্বর ক্রমশ সমৃদ্ধ হচ্ছে, রাস্তায় নামছে। তো আপনাদের এই রায়কে ক্রমেশ ধন্যবাদ। এর সঙ্গে আমার রায়টাও আপনাদের জানা দরকার যে এ বিষয়ে আমি হোয়াটসঅ্যাপে জানিয়েছিলাম, এই রায়টাও আমি পরে একটু শুনি। প্রথমত, আর্জি করে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলন শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয়, সমস্ত সংস্কারক প্রতিটি প্রতিবাদী নাগরিকের আন্দোলন। সমাজ সচেতন প্রতিটি নাগরিকেরই এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ একান্ত জরুরি। দুই, এই হার হিম করা নৃশংস হত্যাকাণ্ডকে যে প্রশাসন ও সরকার আত্মহত্যা বলে চালাতে চায়, সেই সরকারের নৈতিকতা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যায়। সিবিআই মোটেও স্বাধীন বা স্বচ্ছ নয়। রাজ্য সরকারের বয়ানের উপর ভিত্তি করে তারা তাদের তথ্য পেশ করবে। তিন, দোষীরা কোথায়? একজনকে শিখন্ডি করে সামনে নিয়ে আসা হয়েছে মাত্র। আন্দোলন গোটা দেশব্যাপী তীব্রতর লাগাতার হলে ধনী মাছ নাচুন পানি বছর একটা আয়োয়াস হবে, নচেত গোটা বিষয়টাই হিমঘরে চলে যাবে। রাষ্ট্রের কাছে একটা মাপন যন্ত্র আছে, মানে বলতে চাচ্ছি রাষ্ট্র মাপছে যে এটা কত দূরে এগোয়, কিভাবে এগোয়। সেই কারণে আমাদের আরো তীব্রতর করা দরকার আন্দোলনকে। প্রথমত দেখতে হবে, মানে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ, প্রথমত দেখতে হবে সরকার এই আন্দোলনকে দমন করার জন্য কি কি চক্রান্ত করছে। এই আন্দোলনকে দমন করার জন্য তারাও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তারাও কিন্তু ভাবছে যে কি করে এটাকে দমন করবো। সেই চক্রান্তের তো এক্ষেত্রে শুধু শহরে নয়, গ্রামাঞ্চলে আন্দোলন ছড়িয়ে দিতে হবে। শহরে সীমাবদ্ধ রাখলে চলবে না, গ্রামে জনসংখ্যা আমাদের বেশি, ৮০% মানুষ গ্রামে বাস করে, গ্রামে এটাকে ছড়িয়ে দিতে হবে। বিভিন্ন প্রচারপূর্ণ সাংস্কৃতিক গ্রুপ তৈরি করে আন্দোলন সংগঠিত করতে হবে। আমাদের বিভিন্ন বিভাগে বহু সাংস্কৃতিক ছেলেমেয়েরা আছে, তাদের নিয়ে এই সংক্রান্ত বিষয়ে, রাষ্ট্রের এই হিংসতার বিষয়ে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে মানুষকে সজাগ করতে হবে। ৩, ৪, পুজোর মরশুমে একটা জনজোয়ার হবে, চাই বা না চাই, এই জনজোয়ারকে আন্দোলনমুখী মেজাজে পর্যবেসিত করতে হবে। এটাই আমার পরামর্শ। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সাহিত্যিক শ্রী সুজিত মন্ডল মহাশয়কে তার মূল্যবান রায় দেওয়ার জন্য। এবারে আমাদের এই জনতার এজলাসের প্রধান বিচারপতি, ইসলামপুর মিলনপল্লী হাই স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক মাননীয় অনিল রায় মহাশয় এই গোটা বিষয়টার উপরে একটি সামগ্রিক একটি রায় দান করবেন এবং তার সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি করবেন। আমার সত্যি বলতে খুব কষ্ট হচ্ছে, মানে আজকে এই অনুষ্ঠানে আমাকে আয়োজকরা বক্তব্য রাখতে বলেছে, তার জন্য নিজেকে আমি ভাগ্যবান মনে করছি। কিন্তু আরেকটা যখন ভাবি, যখন এই প্রসঙ্গটা ভাবি যে এমন একটা নারকীয় ঘটনা ঘটে গেল যার বিচার পেতে আজও আমাদের অপেক্ষা করতে হচ্ছে, 1 মাস পার হয়ে গেছে, 1 মাসের বেশি। তো এটা আমাদের সত্যিকারে এটা একটা ভয়ঙ্কর লজ্জার বিষয়। একটু আগে যে আমাদের নার্স দিদি যে বক্তব্য রাখলেন, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, নিজেকে পুরুষ ভেবে আমার এত লজ্জা লাগছিল যে আমারই স্বজাতি কোনো মানুষ, মানে পুরুষ জাতির কোনো মানুষ সেই দলবদ্ধভাবে এমন একটা অপকর্ম করেছে যার জন্য সত্যি আমার নিজের প্রতি নিজের ঘেন্না আসছে। যাই হোক, আজকে আমাদের
যারা যারা রায় দিয়েছেন তাদের প্রসঙ্গে বলি, তারা অধিকাংশ যে ব্যাপারে বলেছেন সেটা হলো তারা বিচার ব্যবস্থায় পুরোপুরি সন্তুষ্ট নন এবং তাদের প্রত্যেকেরই লক্ষ্য আন্দোলন। আমাদের সুজিত বাবুর কথাতেও তাই শুনলাম, আন্দোলন একমাত্র প্রতিকার। অসুখ হলে ওষুধ লাগে, সেরকম আমাদের এখন অসুখ। যেমন ম্যাকবেথ নাটকে উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, স্কটল্যান্ড ইজ সিক, এই মুহূর্তে আওয়ার কান্ট্রি ইজ সিক। এর ওষুধ দরকার। এই ওষুধটা গান্ধীজি দেখিয়ে দিয়ে গেছেন 1942 সালে, 42-এর আন্দোলনে, এবং ইংরেজরা চলে যেতে বাধ্য হয়েছিল। আমাদের আজকে ইংরেজ নেই, শয়তানরা আছে। এই শয়তানদের বেরিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রব্যাপী জন আন্দোলন শেষ কথা। এই বক্তব্য রেখে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি, সবাইকে সমবেদনা জানিয়ে